আপনি এই উপমহাদেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাজনৈতিক দলের সভাপতি হিসেবে তার ৭৫তম বার্ষিকী পালন করলেন। এই উপমহাদেশে আমি বলি যে কিছু দল আছে যেগুলি মানে জীবিত, আর যেগুলি আছে প্রাণে বেঁচে আছে। প্রাণে বেঁচে আসা অনেক দল আছে, কিন্তু আপনার দলটি জীবিত দল। তারা বিরোধী দলের ভূমিকা রাখে, সরকারের ভূমিকা রাখে, এবং একটি রাজনৈতিক দলের নেতৃত্বে একটি দেশ স্বাধীন হয়। আপনি আপনার জীবনে এইরকম একটি দলের প্লাটিনাম জুবিলিতে সব নেতৃত্ব দিলেন। এই দলের প্রতিষ্ঠাতাদের অন্যতম, এবং যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা পেল, সেই জাতির জনকের জন্মশতবার্ষিকী পালন করলেন, বা সেই বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী পালন করলেন। একজন নেতার জীবনে একসঙ্গে এতগুলি ঘটনা, রজত জয়ন্তী সুবর্ণ জয়ন্তী পালন করেছি, দলের এই যে সুবর্ণ জয়ন্তী দলটা জি দুঃখিত। কাজেই এটি একজন রাজনৈতিক নেতার জীবনে একসঙ্গে এতগুলি ঘটনা খুব কম দেখা যায়। আপনাকে আপনার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত যারা ত্যাগী আদর্শবাদী নেতা কর্মী আছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আমি আমার প্রথম প্রশ্নটা একটা অবজারভেশন, আমি জানি না দেখেছেন কিনা, গতকালকেই 24 তারিখে টাইম ম্যাগাজিনে ডক্টর ইউনূসকে নিয়ে একটা নিবন্ধ ছাপা হয়েছে, বিশাল নিবন্ধ ছাপা হয়েছে। চার্লি ক্যাম্পবেল নামে একজন সাংবাদিক এটা লিখেছেন, দীর্ঘ প্রবন্ধ। সেখানে নানান বিষয় আছে, প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিকভাবে আপনার নামও আছে সেখানে। এবং সেখানে একটা বলা হয়েছে বাংলাদেশ সরকার ডক্টর ইউনূসের বিরুদ্ধে অল ইনস্ট্রুমেন্ট অফ গভর্নমেন্ট ইউজ করছে তাকে ডিফেম করার জন্য। এটা আমি যদি আপনি না পড়ে থাকেন তাহলে মন্তব্য করার দরকার নেই, আমি আপনার নোটিশে শুধু আনলাম। প্রথম শুরু করি আমার সফর নিয়ে, যেহেতু আর পরে যেটা বললেন আপনি লেখাটা আমি দেখছি, ওটা পড়েছিও, তো ওটা নিয়ে দু একটা, যেহেতু মামলা চলছে আমি কোনো কমেন্ট করতে চাই না। তবে একটা প্রশ্ন তাদেরকে করতে পারেন যে আমেরিকা হোক, ইউরোপ হোক, যে কোনো দেশে কেউ যদি বছরের পর বছর ট্যাক্স ফাঁকি দেয়, তার বিরুদ্ধে কী ব্যবস্থা সেই সরকার নেয়? কেউ যদি ট্যাক্স ফাঁকি দেয় তাহলে কি ব্যবস্থাটা তারা নেয়? তার উত্তরটা কিন্তু এরা দেয়নি। দ্বিতীয় হলো, শ্রমিকদের অধিকার নিয়ে এত কথা হয়, কিন্তু সেই শ্রমিকদের ওয়েলফেয়ার ফান্ডের টাকা কেউ ব্যবসা করলে ব্যবসার 5% ওয়েলফেয়ার ফান্ডে দিতে হয়, এবং সেই শ্রমিকদের অর্থ যদি কেউ মেরে খায়, না দেয়, তাদের ন্যায্য পাওনাটা যদি না দেয়, তার বিরুদ্ধে তাহলে এরা কি ব্যবস্থা নেবে, কি ব্যবস্থা নিয়ে থাকে? ইউনূসের বিরুদ্ধে আমরা বা আমাদের গভর্নমেন্টকে লাগেনি, বরং আপনাদের মনে আছে একটা কথা, গ্রামীণ ব্যাংকটা তৈরি করেছিল জেনারেল এরশাদ সাহেবের আমলে। একজন এমডি খোঁজা হচ্ছিল, তখন ডক্টর ইউনূসকে এনে সেই ব্যাংকের এমডি করা হয়। এই ব্যাংক কিন্তু তার নিজের করা না, সে সেখানে এমডি হিসেবে চাকরি করত, একজন এমডি হিসেবে চাকরি করতেন এবং বেতন তুলতেন। এটা, আর গ্রামীণ ব্যাংকটা হচ্ছে সরকারের সংবিধিবদ্ধ সংস্থা, ওই টাকা বেতন সব কিন্তু সরকারের পক্ষ থেকেই দেওয়া হতো। সরকার কেউ বাইরে গেলে জিও নিয়ে যেতে হতো। সেই চাকরিরত অবস্থায় হ্যাঁ সেটাকে তিনি নিজে করি এমনভাবে প্রচার করছেন যে ওটা যেন ওরা নিজেরই করা। ওই ব্যাংকের আইনে ছিল যে 60 বছর বয়স পর্যন্ত একজন এমডি থাকতে পারে চাকরিতে, 60 বছরের উপরেও আরও 10 বছর সে বিনা, মানে আইন ভঙ্গ করেই ছিল। যখন বাংলাদেশ ব্যাংক এই জিনিসটা তার নজরে আনে এবং তাকে আমাদের তদন্ত অর্থমন্ত্রী আমাদের মুহিত সাহেব এবং আমার পররাষ্ট্র উপদেষ্টা গওহর রিজভী সাহেব তাকে রিকোয়েস্ট করেছিলেন যে আপনার তো বয়স হয়ে গেছে, ইতিমধ্যে 10 বছর বেশি আপনি ইললিগালি এখানে আছেন, তা আপনি এখানে উপদেষ্টা হিসেবে থাকেন, কিন্তু তিনি এমডি পদ ছাড়বেন না, এমডি পদ তাকে রাখতেই হবে। এবং ডক্টর ইউনূস কিন্তু আমাদের সরকারের বিরুদ্ধে, অর্থমন্ত্রীর বিরুদ্ধে এবং গভর্নর মানে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে দুইটা মামলা করেন। এ কথাটা তো সেই পত্রিকালারা লেখেনি, দুটো মামলা করে এবং দুটো মামলায় হেরে যায়। কারণ হেরে যায় এই কারণে যে সেখানে কিন্তু মামলা কিন্তু কখনো সরকার করেনি, আর এখনও তার বিরুদ্ধে যে মামলা এটা কিন্তু সরকার করেনি। গ্রামীণ ফোনের ব্যবসাটা আমি তাকে দিয়েছিলাম, এটাও মনে রাখা উচিত।
গ্রামীণ ফোনের ব্যবসাটা তাকে আমি দিয়েছিলাম, কারণ গ্রামীণ ব্যাংক তার আমলে প্রায় ক্লাপস করে যাচ্ছিল। তখন আমার সরকার, আমি নিজে প্রথমে 100 কোটি টাকা, এরপরে 200 কোটি টাকা, তারপরে আরও 100 কোটি টাকা, এই 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে আমরা সরকারের পক্ষ দিয়ে ব্যাংকটাকে চালু রাখতে তাকে সহায়তা করি। তখন উনি প্রস্তাব দেন যে এই গ্রামীণ ফোন, একটা ফোনের ব্যবসাটা পেলে এর যে প্রফিটটা হবে সেটা গ্রামীণ ব্যাংকে জমা হবে এবং সেটা দিয়ে ব্যাংক চলবে। তাকে জিজ্ঞেস করা উচিত আজ পর্যন্ত ওই গ্রামীণ ফোনের একটি টাকাও গ্রামীণ ব্যাংকে দেওয়া হয়েছে কিনা। দেওয়া কিন্তু হয়নি। শুধু এখানেই না, গ্রামীণ ব্যাংকের জন্য অনেক বিদেশ থেকে অনেক সময় অনেক অনুদান এসেছে, তার কয়টা টাকা গ্রামীণ ব্যাংকে গেছে? প্রতিটি সময় ওটা দিয়ে নতুন একটা ব্যবসা খুলে নিয়ে গেছে, ব্যবসা খুলে ব্যবসা করেছেন, কিন্তু কোনো ট্যাক্সই দেননি। এবং সে যে ট্যাক্স ফাঁকি দিয়েছে এটা তো তার নিজেই প্রমাণ করেছেন, কারণ তার বিরুদ্ধে যখনই মামলা হয়েছে, এটা বিদেশে নিয়ম আছে, যখনই মামলা হয়েছে তখন তিনি কিছু টাকা শোধ দিয়ে বসে আছে। তো যখনই কিছু টাকা শোধ দিল তো প্রমাণ হয়ে গেল যে সে ট্যাক্স ফাঁকি দেয়। এমনকি ওই টেলিডর মানে গ্রামীণ ফোন, সেখান থেকেও কয়েক দফা তার কাছ থেকে এভাবে টাকা আদায় করা হয়েছে। আর লেবারদের যে ওয়েলফেয়ার ফান্ডের টাকা দেয়নি 2006 সাল থেকে একটি পয়সাও দেয়নি। তখন লেবাররা মামলা করেছে, মামলা কিন্তু সরকার করেনি। লেবাররা লেবার কোর্টে মামলা করছে, সেই মামলায় সে শাস্তি পেয়েছে। এখানে আমার কি দোষ? বরং আজকে তিনি যে উঠেছেন সেখানে সবথেকে বেশি সহযোগিতা তো আমি করেছিলাম। তার মাইক্রো ক্রেডিট সামিট, মাইক্রো ক্রেডিট ইন্টারন্যাশনালি খুব গ্রহণযোগ্য ছিল না। তো আমি কো চেয়ার হিসেবে অংশগ্রহণ করি, জাতিসংঘে প্রস্তাব আনি এবং আমি সবাইকে বুঝাই। কারণ আমি ভাবতাম যে এটার মধ্যে খুব ভালো, মানুষের খুব দারিদ্র্যমুক্ত করে। কিন্তু ধীরে ধীরে পরবর্তীতে আমি দেখলাম যে এটা দারিদ্র্যমুক্ত না, এটা দারিদ্র্য লালন পালন করে। আর ওই গরিব মানুষগুলি দিন রাত কাজ করার পর যে উচ্চ হারে সুদ দিতে হয়, প্রথম সুদ সেটা যখন দিতে পারে না তখন আরেকটা লোন দিয়ে ওই আগের লোন পূরণ করে তারপরে তাকে সে মানে আবার সে দ্বিগুণ সুদের হার পড়লে করতে করতে প্রায় 40-45 ভাগ সুদ দিতে হতো তাদেরকে। অনেকে এমনকি যশোরে যে একটা এলাকায় হিলারি ক্লিন্টনকে নিয়ে যে সমস্ত পরিবারকে মাইক্রো ক্রেডিট দিয়েছিল, সে পরিবারগুলি কোথায় এখন? খোঁজ করেন। জমি জমা সব বেঁচে দিয়ে ওখান থেকে তারা পালিয়ে যেতে বাধ্য হয়, অনেকে আত্মহত্যা করেছে এই সুদের চাপে। আমি তাকে টাকা দিয়ে বলছিলাম যে এত সুদ না নিয়ে তারা যেন একটু সহনশীল করে দেয় মানুষকে, যে মানুষ সত্যিকার যেন দারিদ্র থেকে উঠে আসতে পারে। এতই যদি করে থাকে যে দারিদ্র বিমোচন হলো না কেন বাংলাদেশে? দারিদ্র বিমোচন করলাম তো আমি। আজকে 41.6 থেকে নামিয়ে আমি 18.7 নামিয়ে এনেছি এই মাত্র এই 15 বছরে। সে ক্রেডিটও নেয়, সেটাও কেউ কোনো কোনো এরকম আপনার আন্তর্জাতিক সংস্থা লিখে ফেলে এটা ওই গ্রামীণ ব্যাংক ব্র্যাক অমক সমক করে ফেলেছে। তো আমার প্রশ্ন যে আওয়ামী লীগ শেখ হাসিনা ক্ষমতা আসার আগে কত দারিদ্র্যের হার ছিল, আর শেখ হাসিনা আসার পরে কত কমেছে সেটা একটু হিসাব করে বলুক না। মাথা পিছু আয় কত ছিল, এখন কত বেড়েছে?